অনুশীলনের নেটের একটা পাশে সৌম্য সরকার তখন এভাবেই দুর্দান্ত সব শটস খেলছেন, আর একটা পাশে তখন সাইফ হাসান ব্যাটিংয়ে। সাধারণত অনুশীলনে কিভাবে অনুশীলন হচ্ছে বা কারা আগে নামছেন পরে নামছেন সেটার একটা প্রতিফলন মাঠে থাকে। সৌম্য সরকারের সঙ্গে জুটি বেঁধে ব্যাটিং করছিলেন তানজিদ হাসান তামিম, অন্যদিকে আর একটা পাশের উইকেটে তাওহিদ হৃদয়ের সঙ্গে ব্যাটিং করছিলেন সাইফ হাসান। এই ব্যাটিংটা দেখে অনেকের মধ্যেই প্রশ্ন আসতে পারে, তবে কি ওপেনিংয়ে পরিবর্তন আসতে যাচ্ছে? সৌম্য সরকার কি দলে ফিরতে যাচ্ছেন? গত ম্যাচের দুর্বলতা কাটানোর জন্য কি আফিফ হোসেন ধ্রুবর বদলেই সৌম্য সরকারকে দলে আনা হচ্ছে? সেক্ষেত্রে সৌম্য সরকারের ব্যাটিং পজিশন কোথায় হবে, ওপেনিংয়ে নাকি মিডল অর্ডারে, সেটি পর্যালোচনা হচ্ছে অনুশীলনে। এমন অনেক ধরনের প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল বাংলাদেশ দলের ম্যাচের আগের দিনের প্র্যাকটিস দেখে। ঠিক সেদিনই মেহেদী হাসান মিরাজ, দেখা যাচ্ছিল নির্বাচকদের একজন নাইম ইসলাম, তার সঙ্গে কথা বলছেন অনেক লম্বা সময় ধরে। একই পজিশনে পাশেই আবার প্রধান নির্বাচক হাবিবুল বাশার কথা বলছেন লিটন দাসের সঙ্গে। নির্বাচক প্যানেলের আরও দুই সদস্য নাদিব চৌধুরী এবং হাসিবুল হোসেন শান্ত, তারাও সেখানে উপস্থিত আছেন। অর্থাৎ খুব স্পষ্টতই বোঝা যাচ্ছে ম্যাচের আগের দিনের প্র্যাকটিসটা কতটা গুরুত্বপূর্ণ। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে বাংলাদেশ যখন হেরে গেছে তখন যেন টনক নড়ে গেছে সবার, বিশেষ করে যেহেতু শক্তির বিবেচনায় নিউজিল্যান্ডের এই দলটা তাদের প্রধান শক্তিশালী দল না, তাই এই দলের বিপক্ষে বাংলাদেশ দল ম্যাচে ফাইট করা দূরে থাক, বাংলাদেশ এই দল বিপক্ষে হারবে সেটা আসলে এক্সপেক্টেড ছিল না। সেই জায়গাটাতে বাংলাদেশ দল যেভাবে হেরেছে তার থেকেও বড় প্রশ্ন উঠেছে বাংলাদেশের ব্যাটিং সামর্থ্য নিয়ে। অর্থাৎ বাংলাদেশ দল ঠিক যেভাবে পারফর্ম করেছে, বাংলাদেশের ব্যাটাররা যেভাবে পারফর্ম করেছে সেটা কিন্তু খুবই প্রশ্নবিদ্ধ ছিল, এবং সেই জায়গাটাতেই অনেকেই প্রশ্ন তুলছেন যে আফিফ হোসেন ধ্রুব কতটা আসলে পারফেক্ট আছেন, কতটা ভালো শেপে আছেন এই মুহূর্তে একাদশে থাকার জন্য। একই সাথে সৌম্য সরকার, যাকে নিয়ে আসলে গত সিরিজ থেকেই আলোচনা আছে, কারণ তার সর্বশেষ যে ইনিংসটা তিনি খেলেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, সেখানে কিন্তু তার একটা 90 রানের ইনিংস আছে, খুব প্রতাপের সঙ্গে তিনি ব্যাটিংটা করেছিলেন। তাই সৌম্য সরকারকেও দলে সবাই চান, সৌম্য সরকারকে দলে চাওয়া নিয়ে ভক্তদের অনেক আশা আছে, অনেক প্রত্যাশার জায়গা আছে। কিন্তু একই সাথে সৌম্য সরকারের বদলে সাইফ হাসান তার পরের ম্যাচগুলোতে আমরা দেখেছি যে তিনি খারাপ করেননি। গত ম্যাচের প্রস্তুতি ম্যাচে তিনি 150 রানের কাছাকাছি একটা ইনিংস খেলেছেন, গত ম্যাচেও কিন্তু তিনি দারুণ ব্যাটিং করেছেন। সেই জায়গাটাতে আসলে সৌম্য সরকারকে কোথায় রিপ্লেস করানো হবে? তানজিদ হাসান তামিমকে কি বসিয়ে সৌম্য সরকারকে আনা হবে, নাকি আফিফ হোসেন ধ্রুবর জায়গাতে সৌম্যকে এনে ওপেনিংয়ে পরিবর্তন করে 2, 3 বা 4 নম্বরে সৌম্য সরকারকে কোথাও একটা রিপ্লেস করা? এই জায়গাগুলো নিয়ে আসলে এখন কাজ করার সময় আছে, সুযোগ আছে, কারণ 2027 বিশ্বকাপ আছে, তার আগে তো বাংলাদেশকে আসলে একটা মোমেন্টাম পেতে হবে, একটা জায়গায় আসতে হবে যে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ কী ছকে খেলবে বা কিভাবে খেলবে। তাই সেটার জন্য আসলে খুব বেশি সময় বাকি নেই। যা করার, যা পরিবর্তন করার, পরিমার্জন করার, সেগুলো এখনই করতে হবে, এবং আমার কাছে মনে হয় যে তেমন কিছু হলেও হতে পারে। এবং আমরা গত ম্যাচের পরে দেখেছি যে তামিম ইকবাল খান মেহেদী হাসান মিরাজের সঙ্গে মাঠে অনেকটা সময় কথা বলেছেন, নিশ্চিত করেই টিম ম্যানেজমেন্ট যারা আছেন টিম ম্যানেজমেন্টের দায়িত্বে তাদের সঙ্গেও আলাপ হয়েছে। আমরা দেখেছি শাহরিয়ার নাফিজের সঙ্গে তামিম ইকবাল যখন বের হয়ে যাচ্ছিলেন তখনও কথা হচ্ছিল। তাই দল নিয়ে নিশ্চয়ই অনেক সবাই সিরিয়াস, নিশ্চিত করেই সবাই একটা উদ্দেশ্য সবারই আছে যে বাংলাদেশ যাতে খুব প্রতাপের সঙ্গে খেলতে পারে। ওয়ানডে ফরম্যাটটা অন্তত ঘরের মাঠে বাংলাদেশ সবসময় খুব দারুণভাবেই খেলেছে, সেটা আসলে বাংলাদেশ দল যাতে ধরে রাখতে পারে সেই প্রত্যাশার জায়গাটা কিন্তু খুব স্বাভাবিকভাবেই থাকছে। এবং একই সাথে মুস্তাফিজুর রহমান, তিনি আজকে বোলিং করেছেন, খুব ভালো রিদমে বোলিং করেছেন। শরীফুল ইসলামও প্রেস কনফারেন্সে এসে বলে গেছেন তিনি সুস্থ আছেন, তাই বোলিং সেট আপেও আমরা একটা পরিবর্তন হয়তো বা দেখতেই পারবো। মুস্তাফিজুর রহমান যদি আসেন সেক্ষেত্রে একজনকে বাদ যেতে হতে পারে। তিনি কে হতে পারেন? তাসকিনকে রিপ্লেস করে মুস্তাফিজ আসবেন, নাকি শরীফুলকে রিপ্লেস করে মুস্তাফিজকে আনা হবে? সেটি নিয়ে এখন অনেক প্রশ্ন আছে সবার মনেই, কারণ শরীফুল আবার গত ম্যাচে ভালো করেছেন অনেক দিন পর ফিরে এসে। সব কিছু মিলিয়ে বাংলাদেশের পরের ম্যাচে বাংলাদেশ জয়ের জন্য সব কিছু করতে প্রস্তুত আছে। আমরা আজকে শুরুতে রেখেছি 3 ফরম্যাটের 3 ক্যাপ্টেনই আজকে এসেছিলেন উইকেট দেখতে। অর্থাৎ আমরা যে আলোচনাগুলো অনেক সময় হয়তো করি যে 3 ফরম্যাটের 3 ক্যাপ্টেন থাকলে বোঝাপড়ার সমস্যা হয় কিনা, তেমনটা আসলে যে নেই সেটি আসলে একটা ভালো বহিঃপ্রকাশ ছিল। ক্যাপ্টেনরা সবাইকে সহযোগিতা করছেন। মিরাজ উইকেট দেখতে এসেছেন, একা নয়, লিটনও এসেছেন, শান্তও এসেছেন। অর্থাৎ সবাই মিলে যে দারুণ একটা
মানে একটা কম্বিনেশন, সেটা কিন্তু আমরা আজকে দেখতে পেরেছি। মাঠের প্রস্তুতি নিয়ে নিশ্চয়ই একটা ভিডিও আপনারা ইতিমধ্যেই দেখেছেন, সেটি চলছে এবং সব কিছু মিলিয়ে দ্বিতীয় ওয়ানডের জন্য সবাই মুখিয়ে আছে। হয়তোবা শুক্রবারে অনেক দর্শক ছিল, অনেক দর্শক সারাদিন কষ্ট করে রোদে বসে খেলা দেখে তারা ফিরে গেছেন কষ্ট মনে নিয়ে। হয়তোবা এই ম্যাচে আমার মনে হচ্ছে যে দর্শক হয়তোবা শুক্রবারের মতো তেমন নাও হতে পারে, তারপরেও আমি বিশ্বাস করি অসংখ্য উদাহরণ আছে, অজস্রবার আমি দেখেছি এই মিরপুরের হোম অফ ক্রিকেটে দর্শকরা বারংবার দুঃখ পেয়েছেন, কষ্ট পেয়েছেন, তারপরেও তারা লাল সবুজের জার্সি পরে মাঠে এসেছেন, তারা জিততে দেখতে এসেছেন, তারা কষ্ট পেয়েছেন, আবারও পরের দিন এসেছেন। আর সেটির ব্যত্যয় হয়তো হবে না। আমরা রবিবারেও হয়তো বা আমরা আজকে রবিবার, কাল সোমবার কর্মদিন, তারপরেও হয়তো আমরা দেখব যে অনেক দর্শক আবারও কষ্ট করে মাঠে আসবেন এবং আমরা সেটাই প্রত্যাশা করব যাতে বাংলাদেশ এই মিরপুরে, যেহেতু এই ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ, এরপরে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ, এটাই মিরপুরের শেষ ম্যাচটা হবে চট্টগ্রামে এবং মিরপুরে বাংলাদেশের এই ম্যাচটা বাংলাদেশ জয় দিয়ে শেষ করবে এবং চট্টগ্রামে যে সিরিজ জয়ের একটা সম্ভাবনা তারা বাঁচিয়ে রাখবে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।